প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নেই আজকে এই ভিডিওটা কাদের জন্য। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এইচএসসিতে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা না দেখলে তুমি চরম মিস করবা, পরে আফসোস করবা। তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সকল এমসিকিউ গুলো ভালোভাবে পড়ানো হবে। এগুলো এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়, এইচএসসি, এই অ্যাডমিশন সকলের জন্য। যে টপিক পড়াবো আজকে, এই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো পড়াবো। দেখো, একটা টপিকের কোনো অংশের বাদ যাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি জাতীয় এইচএসসি কোনো পরীক্ষায় কমন পেতে চাও, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে সোনার তরী কবিতার এমসিকিউ গুলা। দেখো, ১ নাম্বার, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখানে তুমি কে? গ নাম্বার হচ্ছে মাঝি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে উক্তিটি কৃষকের। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে চেষ্টা করা হয়েছে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের। প্রশ্নোক্ত উক্তিটিতে বিদেশ চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কবি ছোট ক্ষেত বলতে কি বুঝাতে চেয়েছেন? গ নাম্বার, মানুষের জীবন পরিধি। প্রশ্ন উত্তর, মানুষের জীবনের পরিধিকে কবি ছোট ক্ষেতের রূপকে উপস্থাপন করেছেন। ছোট ক্ষেতটুকু আশু বিলীয়মানের অপেক্ষায় রয়েছে। ছোট ক্ষেত অপেক্ষারত কবি। জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় এবং আরো অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আঁচড়ে প্রতিফলিত দুর্ভিক্ষ তাড়িত মানুষও সেই সময়কে আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। জয়নুল আবেদিন সঙ্গে সোনার তরী কবিতার কিসের সাদৃশ্য রয়েছে? ঘ নাম্বার হচ্ছে কৃষক। কৃষকের সাথে সাদৃশ্য রয়েছে কৃষক। প্রশ্ন উত্তর, উদ্দীপকে জয়নুল আবেদিন মানুষের মনে বেঁচে রয়েছেন তার সৃষ্টিকর্মের ফলে। মহাকালের নিষ্ঠুর করালগ্রাসে বিলীন হয় মানুষের অস্তিত্ব। মহাকালের স্রোতে সবকিছু ভেসে গেলেও বেঁচে থাকে মানুষেরই সৃষ্টি সোনার ফসল। উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায়, খ নাম্বার, সৃষ্টি অবিনশ্বর। মানব জীবন সংক্ষিপ্ত হলেও সৃষ্টি অবিনশ্বর। সময়ের স্রোতে ভেসে যায় মানুষের জীবন যৌবন। কবি পরিচিতি। আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম কাব্য প্রকাশিত হয় 15 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। মূল পাঠ: বর্ষায় ভরা নদী, ক্ষুরধারা। ছোট ক্ষেতের চারপাশে খেলা করছে বাঁকা জল। নদীর পাড়ের গ্রামখানি মেঘে ঢাকা। গান গেয়ে তরী বেয়ে আসে মাঝি। নদীর ঢেউগুলো তীরে এসে পড়ছে নিরুপায় হয়ে। কবি মাঝিকে তরী ভেড়াতে বলেছেন কুলে। নৌকায় স্থান পেতে কবি মিনতি জানিয়েছেন মাঝিকে। ছোট তরী ভরে গেছে সোনার ধানে। কবি পড়ে রইলেন শূন্য নদীর তীরে। শব্দার্থ ও টিকা। গরজে গরজে শব্দের অর্থ কি? গর্জন করে। ভারাস হলো ধান রাখার পাত্র। খুরের মতো ধারালো স্রোতকে বলা হয় ক্ষুরধারা। খরপরশা অর্থ হচ্ছে ধারালো বর্ষা। অনন্তকাল স্রোতের প্রতীক হলো বাঁকা জল। নৌকার মাঝি হলো মহাকালের প্রতীক। থরে বিথরে শব্দের অর্থ হচ্ছে স্তরে স্তরে। স্তরে স্তরে। সোনার তরী কবিতাটি সংকলিত হয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। বাংলা কবিতার ইতিহাসে চিরায়ত আবেদনবাহী কবিতা সোনার তরী। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে হিংস্র হয়ে উঠেছে খরস্রোতা নদী। কৃষকের মনে ঘন ঘোর আশঙ্কা সৃষ্টি করছে বাঁকা জল। ছোট নৌকায় স্থান সংকুলন হয় না কৃষকের। সোনার তরী কবিতায় মিশে আছে কবির জীবন দর্শন।
মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে গেলেও বেঁচে থাকে মানুষের সৃষ্টি সোনার ফসল। সোনার তৈরি কবিতাটি রচিত মাত্রাবিন্দু ছন্দে। মাত্রাবিন্দু ছন্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? খ নম্বর হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। সাহিত্যকর্মের পাশাপাশি অন্যান্য চিত্রশিল্পী হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন কে? গ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? খ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? গ নম্বর বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? ক নম্বর হচ্ছে 1913 খ্রিস্টাব্দে। 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্য কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। বলাকা কাব্যগ্রন্থটি কার লেখা? ক নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? ক নম্বর হচ্ছে পুনশ্চ। বিসর্জন কি জাতীয় রচনা? ক নম্বর হচ্ছে নাটক। বিসর্জন নাটক। চিত্রাঙ্গদা নাটকটি কে রচনা করেন? ক নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ক নাম্বার 1941 খ্রিস্টাব্দে। 1941 খ্রিস্টাব্দে ঈশ্বরদের মধ্য কে সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান? খ নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য ছোট গল্পের পথিকতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ লেখা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? তুমুল বর্ষা। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা? ঘ নম্বর হচ্ছে কাব্যনাট্য। কৃষক ভরসা না পাওয়ার কারণ কি? বর্ষার দুর্যোগ। সোনার তরী কবিতার ভরা শব্দগুচ্ছ কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? বিপুলতা বোঝাতে। ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটিতে কি প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন? ছোট। বাঁকা জল কোথায় খেলা করছে? আমাদের ক্ষেতের চারদিকে বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর ভেতর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে? উদ্দামতা। আমি একলা কথাটির মধ্য দিয়ে মূলত কোন দিকটি উন্মোচিত হয়েছে? শিল্পস্রষ্টার অপূর্ণতা। সোনার তরী কবিতায় কে ভরা পালে চলে যায়? মাঝি। মহাকালের প্রতীক মাঝি নিরাসক্ত। কোনো দিকে তার দৃষ্টিপাত নেই বলে সে নির্বিকার ভাবে চলে যায়। সোনার তরী কবিতার কোন ঋতুর প্রভাব লক্ষ্য করা যায়? বর্ষা ঋতু। বৈরী পরিবেশে গান গাইতে গাইতে মাঝির এগিয়ে আসা তার কোন বৈশিষ্ট্য নির্দেশ করে? হচ্ছে নির্মোহ মনোভাব। নৌকার মাঝি কিভাবে চলে যায়? ক নাম্বার হচ্ছে ভরা পালে। ঢেউগুলো নিরুপায় কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে? ক নাম্বার হচ্ছে কাল আপন গতিতে বহমান। কে কোনো দিকে তাকায় না? ক নাম্বার হচ্ছে নৌকার মাঝি। বারেক ভিড়াও তরী খুলতে এসো চরণটিতে কৃষকের কিরূপ আবেদন প্রকাশিত পেয়েছে? খ নাম্বার হচ্ছে অনুনয়। কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূত হয়? নির্বিকার থাকে। মাঝির কোনো দিকে না তাকানোর অন্তর্নিহিত কারণ কি? মহাকাল আপন গতিতে চলে। কবির বর্ণনায় নিরুপায় ঢেউগুলো কি করে ভাঙে দুধারে। বর্ষা প্রকৃতির রূপ ফুটে উঠেছে নিচের কোন চরণে? গগনে গরজে মেঘ ঘন বর্ষা। ধান কাটার পর কৃষকের মনে কি উদয় হয়? ক নাম্বার আশঙ্কার। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কালস্রোত দক্ষ করে ধান কাটার পর কৃষকের মনে আশঙ্কার সৃষ্টি হয়। নৌকার মাঝিকে দেখে প্রথমটায় কৃষকের কি ধারণা হয়? খ নাম্বার পূর্ব পরিচিত। কৃষকের ধান কাটার সময় কি এলো? খ নাম্বার বর্ষা। কখন বর্ষা শুরু হয়েছে? গ নাম্বার হচ্ছে ধান কাটতে। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? ঘ নাম্বার হচ্ছে সৃষ্টিকর্ম। হিংস্র নদীর স্রোত কোথায় খেলা করছিল? খ নাম্বার হচ্ছে ক্ষেতের চারদিকে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে? ক নাম্বার অপরিচিত স্থানে। সোনার তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন? গ নাম্বার অনিশ্চিত পরিণতির কথা ভেবে। কৃষক তার ফসল নিরাপদ স্থান রাখতে পারবে কিনা এই ভেবে ভরসা পান না। জলকে বাঁকা বলে অভিহিত করার কারণ কি? ক নাম্বার হচ্ছে প্রতিকূল পরিস্থিতি। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? ঘ নাম্বার হচ্ছে কাল স্রোতের প্রতীক। কৃষক নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কোন চরণটির মাধ্যমে? ঘ নাম্বার ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? মাঝিকে কোথায় তরী ভেড়ানোর কথা
বলা হয়েছে? খ নাম্বার হচ্ছে নদীর কূলে, নদী কূলে, নদী কূলে, নদী কূলে কৃষক ফসল নিয়ে অপেক্ষা করছিলেন, নৌকায় ফসল তুলে দিতেই কৃষক মাঝিকে নদী কূলে নৌকা ভেড়াতে বলেন। পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কি বোঝানো হয়েছে? খ নম্বর হচ্ছে মৃত্যু পরবর্তী জগৎ। সোনার তরী কবিতার বর্ণিত গ্রামের অবস্থা কেমন কেমন ছিল? ক নম্বর মেঘে ঢাকা। সাহিত্যিক আনোয়ারা করিম ভাবেন তিনি পৃথিবীতে থাকুন আর নাই থাকুন, তার সাহিত্যকর্ম যেন মানুষের মনে স্থান পায়। আনোয়ারা করিমের মনোভাব ব্যক্ত হয়েছে কবিতার কোন চরণে? গ নম্বর হচ্ছে যত চাও তত লও তরণী পারে, যত চাও তত লও তরণী পরে, গান গেয়ে তরিবে কে আসে পারে। প্রকৃতপক্ষে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে? খ নম্বর হচ্ছে মহাকালে, মহাকালকে। প্রচন্ড খরস্রোতা নদীর ভাঙ্গনে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে সালামের বসত ভিটা। বাড়ির সামনে সাহায্যের প্রত্যাশাময় দাঁড়িয়ে আছে, সে চিত্রকল্পটির সাথে পাঠ্যসূচির কোন কবিতার মিল লক্ষ্য করা যায়? খ নম্বর হচ্ছে সোনার তরী। মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠে কেন? ক নম্বর হচ্ছে চেনা চেনা মনে হয়, হয় চেনা মনে হয়। কৃষক মাঝিকে ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছে? ক নম্বর হচ্ছে দুঃখ যাতনা, দুঃখ যেতনা। যাহা লহেছিনু, দুঃখ ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলছে? এটা হবে দুঃখ যাতনা। যাহা লয়েছিনু ভুলে, এ কথাটির মধ্যে কি বোঝানো রয়েছে? ঘ নম্বর হচ্ছে আত্মানুসন্ধান, আত্মানুসন্ধান। সকলই দিলাম তুলে চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? ঘ নম্বর হচ্ছে অসহায় আত্মসমর্পণ। কৃষক থর বিথরে কি সাজিয়ে দিলেন? ক নম্বর হচ্ছে সমস্ত ধান এখন আমারে লহ করুণা করি, আমারে বলতি, এখানে কাকে বোঝানো হয়েছে? ক নম্বর হচ্ছে কৃষককে। নোয়াখালীর নৌকায় ফসল তুলে দেওয়ার কৃষক নিজ স্থানে পাওয়ার জন্য মাঝিকে মিনতি জানিয়েছেন। ঠাঁই নাই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? ক নম্বর হচ্ছে অনাগ্রহ, অনাগ্রহ। কবিতায় তরিটি তরিটিকে খাটো বলার কারণ কি? ক নম্বর হচ্ছে তরিতে কেবল কর্মফলই ঠাঁই পায়, কর্মফলই ঠাল পায়, কর্মফলই ঠাঁই পায়। সোনার তরী এ কবিতায় কবি আমার বলতে মূলত কাকে বুঝিয়েছেন? ক নম্বর হচ্ছে নিজেকে। মাঝির তরীতে কৃষক স্থান পেলেন না কেন? গ নম্বর হচ্ছে ধানে তরী পূর্ণ বলে। সোনার তরী কবিতায় ফসলের রূপকে কি বোঝানো হয়েছে? ক নম্বর হচ্ছে সৃষ্টিকর্মকে। সোনার তরী কবিতার কৃষক কোন মাসে ধান কাটছিলেন? গ নম্বর হচ্ছে শ্রাবণ মাসে ধান কাটছিলেন। শ্রাবণ, শ্রাবণ। শ্রাবণ গগন ঘিরে কি ঘুরে ফেরে? খ নম্বর ঘন মেঘ, ঘন মেঘ। শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কে একা দাঁড়িয়ে থাকে? ক নম্বর হচ্ছে কৃষক, কৃষক। নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় অপেক্ষমান কৃষক। শূন্য নদীর তীরে রহিনুপুরে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? ক নম্বর হচ্ছে মৃত্যুর অনিবার্যতা। কৃষক কোথায় পড়ে থাকেন? খ নম্বর নদীর তীরে। আমার সকল নিয়ে যাও নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। উদ্বৃত্তাংশের সাথে মিল রয়েছে সোনার কবিতা কোন চরণে? ক নম্বর হচ্ছে কূলে একা বসে আছি নাহি ভরসা। ব্যক্তি জীবন আশার এ বোধ কবিতার কোন চরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে? গ নম্বর হচ্ছে শূন্য নদীর তীরে রহিন উপরে। কৃষকের ফসল খেয়ে নিয়ে যায়। ক নম্বর হচ্ছে সোনার তরী। কৃষক ফসল তথা সৃষ্টি সম্ভার মহাকালে নৌকায় স্থান লাভ করেছে। কৃষকের অতৃপ্তির বেদনার কারণ কি? ক নম্বর হচ্ছে সোনার তরীতে ঠাঁই না হওয়ায়। সোনার তরী কবিতাটি নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? খ নম্বর হচ্ছে কবিকে। সোনার তরী কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে? ক নম্বর হচ্ছে কৃষকের। বর্ষার চিত্রের আড়ালে সোনার তরী কবিতায় কোন চিত্র ফুটে উঠেছে? ক নম্বর হচ্ছে মানব জীবনের দার্শনিকতা। সোনার তরী কবিতায় গঠনগত বৈশিষ্ট্য মিল রয়েছে নিচের কোনটির সাথে? খ নম্বর হচ্ছে রূপক ধর্মিতা। সোনার তরী কবিতাটি রূপকের আড়ালে মানব জীবনের চরম সত্য উচ্চারিত হয়েছে। সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন? ঘ নম্বর হচ্ছে সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে, সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে। কূলে একা বসে আছি নাহি বর্ষা, এখানে কূলে শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? ক নম্বর হচ্ছে জগৎ, ইহজগৎ, ইহজগৎ। সগির সগির মিয়া বহু কষ্টে সোনার ফসল ফলায়, তার সাথে সোনার তরী কবিতার কার মিল রয়েছে? গ নম্বর হচ্ছে কৃষক। নদী পারাপার করাই মতলব মিয়ার কাজ। মতলব মিয়া সোনার তরী কবিতার কার প্রতিনিধিত্ব করে? ক নম্বর হচ্ছে মাঝি।
বৃদ্ধ রাইস চৌধুরীর সবকিছু থাকা সত্ত্বেও মনে সুখ নেই, কেবলই মনে হয় এই সবকিছু পড়ে থাকবে, কেবল তিনি থাকবেন না। তার মানসিকতায় সোনার তরী কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে? গ নম্বর হচ্ছে মৃত্যু চেতনা, মৃত্যুর চেতনা। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এসিরিয়াম ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। উক্ত কবিতাংশের ভাব তোমার পঠিত কোন কবিতাকে নির্দেশ করে? ঘ নম্বর হচ্ছে সোনার তরী। পদ্মার ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশাহারা শফিক মিয়া, শফিক মিয়ার বাস্তবতা সোনার তরী কবিতার কোন দিককে নির্দেশ করে? ক নম্বর হচ্ছে কৃষকের দুরবস্থা। শিল্পাচার্য জয়নুল বেঁচে নেই, কিন্তু তার ছবি এখনো মানুষকে প্রেরণা দেয়। জয়নুলের ছবি সোনার তরী কবিতা কোন দিককে উন্মোচন করে? ক নম্বর হচ্ছে কর্মফলের গুরুত্ব। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছন্দে যেন মন উদাস হয়ে যায়, অবস্থাটির সোনার তরী কবিতায় কোন দিককে নির্দেশ করে? ক নম্বর হচ্ছে বর্ষা প্রকৃতি। সবুজ মিয়া একজন কাঠমিস্ত্রি, তার তৈরি এই আসবাব ক্রেতারা বহু মূল্য ক্রয় করলেও তাকে কেউ মূল্যায়ন করে না। ক্রেতাদের মানসিকতা সোনার তরী কবিতার কোন বিষয়কে ইঙ্গিত করে? ঘ নম্বর হচ্ছে কৃষকের প্রতি মহাকালের অনাগ্রহ। সোনার তরী কবিতায় ব্যক্তি সত্তাকে বিসর্জনের ইঙ্গিত পাওয়া যায় কোনটিতে? মনে হচ্ছে কৃষকের অসহায় আত্মসমর্পণে। কোন উদ্ভিদের বা উদ্ভিত্তিক গুচ্ছ মাধ্যমে সোনার তরী কবিতায় কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়? মনে হচ্ছে আমার সাম্পান যাত্রী না লয় ভাঙা আমার তরী। সোনার তরী কবিতা বর্ণিত নদীটির স্রোত ক নাম্বার? 1 ও 2। বর্ষার মতো ধারালো, খুরের মতো ধারালো। সোনার তরী কবিতায় মাঝি নাম্বার 3টায় ভরা পালে চলে যায়, কৃষকের অনুনয়ে সাড়া দেয়, গান গেয়ে তরী বায়। মাঝি নির্মোহ মহাকালের প্রতীক, তাই সে ভাবনাহীন, কোনো দিকে তার দৃষ্টিপাত নেই। কৃষক তার সোনার ধান মাঝিকে দিল ক নাম্বার? 1 ও 2। সুবিন্যস্ত করে সাজিয়ে সম্পূর্ণরূপে। ঠাঁই নাই ছোট সেই তরী উক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে ঘ নম্বর 3টায় কৃষকের ফসলে তরীটি ছিল পরিপূর্ণ, তরীতে ফসল ব্যতীত অন্য কিছুর জায়গা নেই। মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ করে না। সোনার তরী কবিতায় মাঝি ঘ নম্বর 3টায় মহাকালের প্রতীক, ব্যক্তি মানুষের প্রতি অনাগ্রহী, কেবল কর্মফলকেই গ্রহণ করে। সোনার তরী কবিতায় বর্ষা প্রকৃতি 1 ও 2 দুর্যোগের ইঙ্গিতবাহী, কৃষকের বিপন্ন অবস্থার নির্দেশক। কবিতাটিতে ছোট ক্ষেত ইঙ্গিত করে খ নাম্বার? 1 ও 3 পৃথিবীকে, মানুষের কর্মজগৎকে। সোনার তরীতে কৃষকের স্থান না হওয়ার কারণ ক নাম্বার? 1 ও 2 নৌকা ফসলপূর্ণ এবং মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ করে না। কবিতাটিতে মেঘের গর্জন ইঙ্গিত করে ক নাম্বার? 1 ও 2 বৈরী আবহাওয়াকে, কৃষকের বিপন্ন অবস্থাকে। কবিতাটিতে পরপারের গ্রামটি নির্দেশ করে গ নাম্বার? 2 ও 3 গ্রামীণ পরিবেশকে, মৃত্যুর ওপারের জগৎকে। নৌকার মাঝির কোনো দিকে না তাকানো নির্দেশ করে ঘ নাম্বার? 1, 2, 3টায় পারিপার্শ্বিক ঘটনা বিষয়ে সে নিরাবেগ, কৃষকের বিপন্ন অবস্থাকে সে গুরুত্ব দেয়নি, বস্তু জগতের ঘটনাক্রমে মহাকালকে ছুঁতে পারে না। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী চরণটিতে নির্দেশ করে খ নাম্বার? 1 ও 3 কৃষকের অসহায়ত্ব এবং মহাকালের কাছে ব্যক্তি মানুষের মূল্যহীন। সোনার তরী কবিতাটিতে ঘ নাম্বার? 3টায় গভীর জীবন দর্শন বর্ণিত আছে, রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, বিভিন্ন চিত্রকল্প প্রকাশিত হয়েছে। মানুষ নিয়ত মুক্ত প্রিয়াসী। সোনার তরী কবিতার যে বৈশিষ্ট্য বিচারে বলা যায়? খ নাম্বার? 1 ও 3 কৃষক নিজে মুক্তির জন্য সর্বস্ব দান করতে চায় এবং 3 নাম্বারটা মাঝিকে দেখে কৃষক তাকে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানায়। গগনে গরজে মেঘ, এখানে মেঘ ক নাম্বার? 1 ও 2 বিপদের প্রতীক এবং প্রতিকূলতার প্রতীক। কবিতায় নৈসর্গিক চেতনার বহিঃপ্রকাশ ক নাম্বার? 1 ও 2 গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাতবেলা পরপারে দেখি আঁকা, তরু ছায়াময়সী মাখা। কবিতায় বৈরী প্রকৃতি নির্দেশক চরণ ক নাম্বার? 1 ও 2 ভরা নদী ক্ষুধাধারা খরপরশা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ছোট ধান ক্ষেতটি ঘূর্ণায়মান স্রোতের ফলে বিলীন হওয়ার অপেক্ষায় রয়েছে। কৃষকের শূন্য নদীর তীরে পড়ে থাকা নির্দেশ করে তার ক নাম্বার? 1 ও 2 অসহায়ত্ব, একাকিত্ব।
কবি শূন্য নদীর তীরে পড়ে থাকার কারণ। ঘ নাম্বার তিনটায় সোনার তরী কবিকে স্থান দেয়নি, সোনার তরী পরিপূর্ণ হয়ে যায়। মহাকাল সুযোগ কবির কর্মকে স্থান দেয়, ব্যক্তিকে নয়। মহাকালে নৌকা সৃষ্টির জায়গা হলেও স্রষ্টার স্থান সংকুলন হয়নি, কেননা মহাকালের স্রোতে কেবল সৃষ্টিকর্মকে টিকে থাকে। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবনকে পূর্ণ ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে। উদ্দীপকের সোনার তরী কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে? খ নাম্বার হচ্ছে মৃত্যু ভাবনা। মৃত্যু ভাবনা উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার বৈপরীত্য রয়েছে। ঘ নাম্বার তিনটায় বক্তব্য বিষয়ে মৃত্যুর স্বরূপ ভাবনার দৃষ্টিকোণের দিক থেকে। বুদ্ধ দর্শনে মৃত্যুই শেষ কথা নয়, মৃত ব্যক্তি পুনর্জন্মের মধ্য দিয়ে নতুন জীবন লাভ করে। উদ্দীপকের বক্তব্যের সঙ্গে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য পরিলক্ষিত হয়? গ নম্বর হচ্ছে সোনার তরী। উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার বৈপরীত্য রয়েছে। ঘ নাম্বার তিনটায় বক্তব্য বিষয়ে মৃত্যুর স্বরূপ ভাবনায় দৃষ্টিকোণের দিক থেকে। মানুষ ঠকিয়ে সম্পদের পাহাড় গড়িয়েছেন নিঃসন্তান মোড়ল, তবুও তার মনে সুখ নেই, কেবলই ভাবেন তিনি মারা গেলে এই সম্পদের কি হবে। উদ্দীপক সোনার তরী কবিতায় কোন দিকটি ফুটেছেন? খ নম্বর হচ্ছে মৃত্যু চিন্তা। উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার বৈসাদৃশ্য রয়েছে। গ নাম্বার 2 ও 3 অর্থ সম্পদ চিন্তায় বিষয়বস্তুগত দিক থেকে। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে। ক নাম্বার মৃত্যুর ভাবনায়। উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার পার্থক্য কোথায়? ক নাম্বার মৃত্যুর ভাবনায়। উক্ত পার্থক্যের অন্তর্নিহিত কারণ। গ নাম্বার 2 ও 3 কবিদ্বয়ের ভিন্ন দৃষ্টিকোণ। উদ্দীপকের কবির আশাবাদ। আর কত দূর নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার নাম, তোমার সোনার তরী। উদ্দীপকের সোনার তরী কবিতার কোন ভাবকে প্রকাশ পেয়েছে? খ নম্বর হচ্ছে কৃষকের তরীতে পার হওয়ার আশঙ্কা। উদ্দীপকে উদ্দীপকে হে সোনার সুন্দরী এবং সোনার তরী কবিতার মাঝি। গ নাম্বার 2 ও 3 উভয়ই চালিকা শক্তি, উভয়ই পথ নির্দেশক। জামিল সাহেব তার সমস্ত সঞ্চয় দিয়ে নিজ গ্রামে দাতব্য চিকিৎসালয়, নানা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেন। প্রায় 2 যুগ আগে তিনি মারা গেলেও মানুষ তার কৃতকর্মের দ্বারা আজ উপকৃত হচ্ছে। উদ্দীপকের জামিল সাহেবের কীর্তি সোনার তরী কবিতার কিসের প্রতীক? গ নম্বর হচ্ছে সোনার ধান। উদ্দীপকের মূল ভাব প্রকাশক চরণ। গ নাম্বার 2 ও 3 সকলই দিলাম তুলে থরে তবে তরে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে, বয়সের মধ্যে নয়। উদ্দীপকের সাথে নিচের কোন প্রঙ্গটির মিল রয়েছে? ঘ নম্বর হচ্ছে আমারই সোনার ধানে গিয়াছে ভরি। উদ্দীপক ও সোনার তরী কবিতার অনুসারে মানুষ বেঁচে থাকে তার। গ নাম্বার 2 ও 3 সৃষ্টির কর্মে মহৎ কর্মে। সভ্যতার অনেক বড় আবিষ্কার চাকা। চাকা আবিষ্কারের নাম অনেকে ভুলে গেছে। আবার আগুন ও কৃষিকাজে মানব সভ্যতার নবোদ্ধার উন্মোচন করলেও কি আবিষ্কার করেছিল আগুন, আর কি আরম্ভ করেছিল কৃষিকাজে, তার হদিশ জানতে হলে ইতিহাসের আশ্রয় নিতে হবে। অথচ এর উপযোগিতা সমাজে বাড়ছে, বই কমছে না। উদ্দীপকের চাকা, আগুন, কৃষিকাজ, সোনার তরী কবিতা কিসের প্রতীক? খ নম্বর হচ্ছে সোনার ধান। সোনার ধান হলো কৃষকের শ্রেষ্ঠ ফসল। ব্যঞ্জনার্থে ধান হলো শ্রেষ্ঠ শিল্প স্রষ্টা, কবির সৃষ্টি সম্ভার। উদ্দীপকে প্রকাশিত কবিতার ভাবসত্ব হলো। ক নাম্বার 1 ও 2 ব্যক্তি মানুষ হারিয়ে যায়, মহৎ কর্ম টিকে থাকে। কবির লালন শাহ তার সঙ্গীতের মাধ্যমে হয়ে উঠেছেন মানুষের মনের মানুষ, তাই তিনি মরেও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। উদ্দীপকের লালন শাহর কর্মকাণ্ড কি সোনার তরী কবিতার কোনটির সাথে তুলনা করা যায়? খ নম্বর হচ্ছে সোনার ধান। উদ্দীপক ও সোনার তরী কবিতায় ভাবগত ঐক্য পরিলক্ষিত হয়। গ নাম্বার 2 ও 3 কর্মফলের মহিমায় ব্যক্তি মানুষের পরিণতিতে। মানবতা, সাম্য, বিপ্লব ও মুক্তির পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন কাজী নজরুল ইসলামের বাণী। মাত্র 43 বছর বয়সে তার সৃজনী প্রতিভা স্তব্ধ হয়ে গেলেও তার কর্মফলে বাঙালির চেতনায় তাকে অমর করে রেখেছেন। সোনার তরী কবিতায় কোন চরণ উদ্দীপকে কাজী নজরুল ইসলামের কর্মের ইঙ্গিত বহনকারী? খ নম্বর হচ্ছে আমারই সোনার ধানে গিয়াছে ভরি। উদ্দীপকের সৃজন প্রতিভা সোনার তরী কবিতার আর কিসের প্রতীক? ঘ নম্বর হচ্ছে বিলীয়মানতা। বিলীয়মানতা। ঠাঁই শব্দটি ব্যুৎপত্তিগতভাবে কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ঠাঁই। খ নম্বর হচ্ছে স্থান। ঠাঁই স্থান। গর্জে শব্দটির রূপান্তরিত রূপ কোনটি? গ নম্বর হচ্ছে গরজে। গরজে।
সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? ক নম্বর হচ্ছে কাল স্রোতের। সোনার তরী কবিতায় নৌকার কিসের প্রতীক? ক নম্বর হচ্ছে মহাকালের প্রতীক। থরে ভিতরে কথাটির অর্থ কি? খ নম্বর হচ্ছে স্তরে তরে স্তরে। বারেক শব্দের অর্থ কি? ঘ নম্বর হচ্ছে একবার। তরু ছায়া অর্থ কি? ক নম্বর হচ্ছে গাছের ছায়া। খুর ধারা কবিতাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? খুরের মতো ধারালো স্রোত, ধারালো বর্ষার মতো বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? গ নাম্বার হচ্ছে খরপরশা। খরপরশা। সোনার তরী কবিতায় আমি শব্দটির প্রতীকী অর্থে কি? খ নম্বর হচ্ছে কবি নিজে। সোনার তরী কবিতায় খরপরশা বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বর হচ্ছে ধারালো বর্ষার মতো। সোনার তরী কবিতাটিতে কোনটির মাধ্যমে গাছপালার কালচে রং মাখা অবস্থা বোঝানো হয়েছে? খ নম্বর হচ্ছে তরু ছায়া মসি মাখা কেন বলা হয়েছে? গ নম্বর হচ্ছে গাছপালার ছায়া কালচে রং মাখাকে নির্দেশ করার জন্য। সোনার তরী কবিতায় যার মাধ্যমে কবির নিঃসঙ্গতা প্রকাশ পায় তা হলো গ নাম্বার। 2 ও 3। আমি একেলা রহিনু উপরে। সোনার তরী কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ঘ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কবিতার কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গ নম্বর হচ্ছে সোনার তরী। সোনার তরী কাব্যগ্রন্থটি 1894 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সোনার তরী কবিতায় কবির সৃষ্টিকর্মকে কি হিসেবে পরিকল্পনা করা হয়েছে? খ নম্বর হচ্ছে ফসল। তরী বেয়ে আসা মাঝিটিকে চেনা মনে হওয়ায় কৃষকের মনে কিরূপ ভাবের উদয় হয়? খ নম্বর হচ্ছে আশার আলো খুঁজে পায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উৎপন্ন ফসলের ভবিষ্যৎ নিয়ে কৃষক দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এ সময় অপ্রত্যাশিতভাবে মাঝিকে দেখে কৃষকের দুশ্চিন্তা দূরীভূত হয়। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? খ নম্বর হচ্ছে যে মাত্রাবৃত্ত। সোনার তরী কবিতাটিতে কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে? খ নম্বর হচ্ছে আট মাত্রার। সোনার তরী কবিতার পূর্ণ মাত্রার সংখ্যা কত? ঘ নম্বর হচ্ছে 8। শূন্য নদীর তীরে কয় মাত্রার পর্ব? খ নম্বর হচ্ছে যে 8 মাত্রার। সোনার তরী কবিতাটি অপূর্ণ পর্ব কয় মাত্রার? ঘ নম্বর হচ্ছে 5 মাত্রার। 5 মাত্রার অপূর্ণ। আর পূর্ণ মাত্রা হচ্ছে 8। চারদিকে বাঁকা জল করিছে খেলা পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে। খ নম্বর 1 ও 3। কালের গর্ভে সবকিছু হারানোর শঙ্কা কৃষকরূপী কবির অসহায়ত্ব মহাকাল ব্যক্তির মানুষকে গ্রহণ করে না কারণ। খ নাম্বার 1 ও 3। কর্ম ছাড়া মানুষের অন্য পরিচয় মূল্যহীন কর্মই মানুষের বিচারের আসল মানদণ্ড। দার্শনিক বিচারে সোনার তরী কবিতাটি ক নাম্বার? 1 ও 2। মহাজাগতিক চেতনা প্রসূত দার্শনিক চেতনা প্রসূত। সোনার ধান নিয়ে তরীটির অজানা দেশে চলে যাওয়া নির্দেশ করে। খ নাম্বার 1 ও 3। মানুষের কর্মফল কখনো বিলীন হয় না, মানুষ নয় তার কর্মফলকেই মহাকাল ধরে রাখে। সোনার তরী কবিতায় পড়ে বলা যায়। খ নাম্বার 1 ও 3। কীর্তিমানের মৃত্যু নাই, জন্ম হোক তথা যথাতথা কর্ম হোক ভালো। শারীরিকভাবে মানুষের বিনাশ ঘটলেও সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে চিরকাল। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী কবিতাটি খ নাম্বার 1 ও 3। আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকের উপর এমসিকিউ চাও সেটা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পাশেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।